শোনালে তো আমিনা পুরো উথাল পাথাল করে ফেলবে। আজ সকাল সকাল নিত্র হসপিটাল থেকে এসে চেয়ারম্যান বাড়ির ভেতর প্রবেশ করলো। এরপর বসার ঘরে সোফার ওপরে গিয়ে বসলো নিত্র। জ্যাক, সাব্বির আর রাহুলও নিত্রর পাশে বসলো। বুজলুর একটা সিঙ্গেল সোফায় বসে বলল, ঢাকা যাবি কবে? না, আরো কয়টা দিন থেকে যাবি? নিত্র ফ্লোর থেকে মাথা তুলে বজলুরের দিকে তাকালো। এরপর আবারও চোখ নামিয়ে বলল, কাল চলে যাব ভাবছে। নিত্রর কথা শুনে জ্যাক বলে উঠল, আরে না, কাল না, আরো 2 দিন থাকবো আমরা, তোর পিছনে সময় দিতে দিতে। তোদের গ্রাম ঘুরে দেখা হয়নি আমাদের, তাই আমরা ভাবছি 2 দিন আরো থেকে যাব, তারপর ঢাকা ফিরবো। কি বলিস রাহুল? শেষের কথা রাহুলের দিকে তাকিয়ে বলল জ্যাক। রাহুলও জ্যাকের মতো লাজ লজ্জার মাথা খেয়ে বলে উঠল, হ্যাঁ, না মানে আরো কয়দিন থাকবো আমরা নিদ্র? আমরা তো এখনো ঘুরে দেখতেই পারলাম না তোদের গ্রামটা। নিদ্র জ্যাক আর রাহুলের দিকে তাকালো। জ্যাক আর রাহুল নিদ্রর দিকে তাকিয়ে আছে। সাব্বির মাথা নিচু করে বসে আছে। তার কিছু বলার নেই। জ্যাক আর রাহুল যা বলবে তাই করবে, সে স্থির করে নিয়েছে। বজলুরের কাছ থেকে মাপও চেয়ে নিয়েছে সাব্বির নিজের কার্যকলাপের জন্য। হঠাৎ সালমার আগমন ঘটে সেখানে। তিনি জ্যাক আর রাহুলের কথা শুনে নিদ্র কিছু বলার আগেই বললেন, তোমাদের যতদিন ইচ্ছে এখানে থাকবে, কোনো সমস্যা নেই। হাতে থাকা চায়ের ট্রেটা টেবিলের ওপর রেখে বললেন তিনি। কিন্তু চাচি আম্মা, মম। নিদ্র আরও কিছু বলার আগে রাহুল নিদ্রর মুখ চেপে ধরে বলল, আন্টি যেহেতু একবার বলে দিয়েছে তাহলে আর কথা না, একদম চুপচাপ বসে থাক বোবার মতো। আমরা যা বলবো তাই হবে। রাহুলের কাণ্ড দেখে সালমা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন। বজলুর একটা চায়ের কাপ হাতে নিয়ে বলল, এখন চা খাও, আর তোমাদের যতদিন মন চায় থাকো, সমস্যা নেই। এই বলে বজলুর চায়ের কাপ হাতে নিয়ে বসা থেকে উঠে সেখান থেকে চলে গেলেন। রাহুল তখন নিদ্রর মুখ থেকে হাত সরিয়ে নিল। জ্যাক এক কাপ চা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। রাহুলও এক কাপ চা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। নিদ্র এখন সেই ভাষণ দেবে তো শোনার ইচ্ছে নেই জ্যাক আর রাহুলের। সাব্বির বসে আছে দেখে নিদ্র সাব্বিরকে কিছু বলতে যাবে, তার আগেই সাব্বিরও এক কাপ চা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। নিদ্র নিরাশ হয়ে বসা থেকে উঠে নিজের রুমের দিকে হাঁটা ধরল। পেছন থেকে তখন সালমা বলে উঠল, চা খাবে না? চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে তো। সালমার কথা শুনে নিদ্র দাঁড়িয়ে গেল। এরপর সালমার দিকে ঘুরে বলল, ভালো লাগছে না চাচি আম্মা, আপনি ওটা অন্য কাউকে দিয়ে দিন। এই বলে নিদ্র সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল। সালমা একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে চায়ের ট্রেটা হাতে নিয়ে কিচেনের দিকে চলে গেলেন। নিদ্র তৃপ্তির রুমের সামনে এসে দাঁড়ালো। এরপর দরজা হালকা খুলে দেখলো তৃপ্তি টেডি জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বেডের ওপর, আর তার চুলগুলো উস্কো খুস্কোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে মুখের ওপর। নিদ্র মুচকি হেসে ভাবছে, এই টেডিটার জায়গায় সে থাকতে কী হতো, খুব ভালো হতো। তার কলিজা তার বুকের ওপর শুয়ে থাকতো, আর সে তার কলিজাটাকে পরম যত্নে জড়িয়ে ধরতো। এরপর চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে কপালে ছোট একটা চুমু খেত আর বলতো, মাই কিউটি। এইসব ভেবে নিত্র আবারও দরজাটা ভেজিয়ে নিজের রুমে চলে আসলো। এরপর রুমের সিলিং ফ্যানটা ছেড়ে দিয়ে বেডের ওপর গা এলিয়ে দিল। কিছুক্ষণের মাঝে রাজ্যের ঘুম এসে দাঁড়ালো নিদ্রর চোখে। নিদ্র 7-5 ভাবা বন্ধ করে ঘুমের দেশে তলিয়ে গেল। এভাবে কেটে গেল আরও 2টা দিন। এই 2 দিনে অনেক ঘোরাফেরা করেছে সবাই। আর জ্যাক, রাহুল আর সাব্বির বায়না করছে তারা খাসির গ্রিল খাবে, মানে গোটা খাসিটাকে পুড়িয়ে খাবে। তা শুনে বজলুর বাজার থেকে একটা খাসি কিনে নিয়ে আসলেন। এরপর বাবুর্চিটিকে খাসি সাইজ করাতে বললেন তিনি। রাতে খোলা আকাশের নিচে বসে এটা খাওয়ার প্ল্যান করলো সবাই। নীলা তা শুনে তো মহা খুশি। এদিকে তৃপ্তি তো সামি আর ইরাকে রীতিমতো টেনে নিয়ে আসছে বাড়িতে। রাতে এটা একসাথে বসে খাওয়ার প্ল্যান করলো সবাই। হঠাৎ নিদ্রর মনে হলো ইমনের কথা। নীলার জন্য এটা একটা পারফেক্ট সারপ্রাইজ হবে ভেবে নিদ্র ইমনকে কল করে আসতে বলল। ইমন প্রথমে না করলেও পরে নিদ্রর জোড়াজুড়িতে আসবে বলে কথা দেয়। প্ল্যান মোতাবেক কাজ চলছে। সন্ধ্যার পর থেকে জ্যাক, রাহুল আর সাব্বির বাড়ির ভিতর থেকে চেয়ার টেবিল নিয়ে বাইরে গোছাতে লাগলো। নিদ্র সজীবকে কোলে নিয়ে একপাশে বসে বাবুর্চিদের কাজ দেখছে। এদিকে তৃপ্তি, নীলা, সামিয়া আর ইকরা বাড়ির ভিতরে সোফার উপর বসে গল্প করছে। হঠাৎ নীলা বলে উঠল, কাল তো আমরা চলে যাব, কিন্তু তোমাদের অনেক মিস করব। নীলার কথা শুনে সামিয়ার বুক ধরত করে ওঠে। হাসি মুখটার সাথে সাথে কালো মেঘে ঢেকে যায়, কিন্তু সামিয়া কাউকে এটা বুঝতে না দিয়ে আড়াল করে নেয়। ইকরা বলে উঠল, আমিও তো কাল চলে যাব। ইকরার কথা শুনে তৃপ্তি বলল, তুমি কাল চলে যাবে মানে? মিম তো শুনলাম পরশু আসবে। তৃপ্তির কথা পাত্তা না দিয়ে নীলা বলল,
আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আসলে এখন পর্যন্ত জানতেই পারলাম না, তাই জিজ্ঞেস করলাম। বলবো বলবো ভাবছিলাম, কিন্তু আর বলা হয়েই ওঠেনি। নীলার কথা শুনে ইকরা বলল, আমরা ঢাকায় থাকি, কিন্তু আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরে। তৃপ্তি তখন মাথা চুলকাতে চুলকাতে বলল। তোমরা ঢাকায় কোন জায়গায় থাকো আপু? তৃপ্তির কথা শুনে নীলা তৃপ্তির দিকে তাকিয়ে বলল। এই কথা এখন আমিও জিজ্ঞেস করতাম। ইকরা ঘাড় টলতে টলতে বলল। ঢাকায় হাতির ঝিল। ইকরার কথা শুনে তৃপ্তি উত্তেজিত হয়ে বলে উঠল। আরে তাহলে তো তুমি আমাদের সাথে যেতে পারো, আমরা তো ওখান দিয়েই যাব, তাই না নীলা আপু? তৃপ্তির কথা শুনে নীলা বলল। তাই তো, তুমি আমাদের সাথে যেতে পারো, আমরা তো ওখান দিয়েই যাব। ইকরা তখন বলল। তোমাদের বাসা কোথায় আপু? নীলা কিছু বলার আগে তৃপ্তি বলে উঠল। মোহাম্মদপুর। আপুরা আমার বড় আব্বুর বাসায় ভাড়া থাকেন। তৃপ্তির কথার পিঠে নীলা কিছু বলতে গিয়ে হঠাৎ সামিয়ার উপর চোখ পড়ল। দেখলো সামিয়া মাথা নিচু করে বসে আছে, মুখটা ঢেকে আছে কালো মেঘে। নীলা তখন সামিয়াকে উদ্দেশ্য করে বলল। সামিয়া, মন খারাপ? এমনভাবে বসে আছো যে, কিছু বলছো না কেন? সামিয়া ছলে ছলে নয়নে নীলার দিকে তাকালো। নীলা তখন বসা থেকে উঠে সামিয়ার পাশে গিয়ে বসে সামিয়ার হাত ধরে বলল। কোনো সমস্যা হয়েছে? মন খারাপ কেন তোমার? সামিয়া তখন নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে বলল। আমি একা হয়ে গেলাম আপু। ভুলেই দুই চোখের জল ছেড়ে দিল সামিয়া। তৃপ্তি তখন সামিয়ার পাশে গিয়ে বসে সামিয়াকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তৃপ্তির। কাঁদালো কণ্ঠে তৃপ্তি বলে উঠল। তুই একা হবি কেন? আমি আছি না। সামিয়া এবার তৃপ্তিকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলল। কাল তো তুই চলে যাবি ঢাকায়, তখন তো আমি একা হয়ে যাব। আর মিমের তো বিয়ে হয়ে গেছে, এখন আমি একা হয়ে গেলাম না, বল? তৃপ্তি চোখের পানি মুছে বলল। আমি কল করবো তো তোকে। সামিয়া তৃপ্তির কথা শুনে বলল। এর আগের বারও এই কথা বলেছিস তুই, ওই একটা খলো তো আসেনি। তৃপ্তি এবার সামিয়াকে সুড়সুড়ি দিতে দিতে বলল। আমি না একবার বলেছি নাম্বার হারিয়ে ফেলেছি, কথা কানে যায়নি শালি। এই বলে তৃপ্তি সামিয়াকে সুড়সুড়ি দিতে লাগলো। আর সামিয়া হো হো করে হাসতে হাসতে বলে উঠল। তুই ভালো হচ্ছিস না কিন্তু, ছাড় আমায়। কিন্তু কে শোনে কার কথা? তৃপ্তি সমানে নিজের কাজ করে যাচ্ছে। নীলা আর ইকরা এদের দুঃখ ভরা খুনসুটি দেখে হাসছে। এদিকে সালমা একটু দূরে দাঁড়িয়ে এদের দেখছিল আর নিজের পুরনো বান্ধবীদের কথা মনে করে আফসোস করছিল। কতটা সুন্দর ছিল দিনগুলো। হেসে খেলে এই বাড়ি ও বাড়ি টোটো করে ঘুরে বেড়াতো তারা। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলেন তিনি। সালমা বাহিরে বেরিয়ে দেখলো উঠানের এক কোনায় বসার আয়োজন করেছে নিদ্রর বন্ধুরা, যেখানে বসে সবাই আমোদ ফুর্তি করবে। সালমা এখন ভাবছে আজ তার বাড়িটা কত হই হুল্লোড়ে মেতে আছে, কিন্তু কাল খালি বাড়িটা পুরো শান্ত হয়ে যাবে। এমন হয়ে যাবে যে মনে হবে এই বাড়িতে কেউ থাকে না। কত কত কাল ধরে যেন কেউ থাকে না। বাড়ির ভিতর থেকে যেন অশরীরী আত্মার হাসি ঠাট্টার আওয়াজ শোনা যাবে। নেমে আসবে কালো মেঘ। ভেবেই সালমার গা শিরশির করে ওঠে। চাচি আম্মা, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন। নিদ্রর গলার আওয়াজ শুনে ঘোর কাটে সালমার। তিনি নিদ্রর দিকে তাকিয়ে দেখল নিদ্র সচিবকে কোলে নিয়ে বসে আছে। সালমা নিদ্রর পাশে একটা চেয়ারে বসে বলল। তোমার সাথে আমার কিছু কথা আছে। নিদ্র কিছুটা অবাক দৃষ্টিতে সালমার দিকে তাকালো। সালমা তখন সজীবকে বলল। আব্বু, বাড়ির ভিতর থেকে আম্মুর ফোনটা নিয়ে আসো তো, আম্মু ফোনটা আনতে ভুলে গেছি। সালমার কথা শুনে সজীব নিদ্রর কোল থেকে নেমে বাড়িতে ভিতর চলে গেল ফোন আনার জন্য। আর সালমা তখন নিদ্রর হাতে ধরে বলল। বাবা, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, আমার রিকোয়েস্টটা রাখবে বলো? হঠাৎ সালমার এমন করায় নিদ্র ভাবাচাকা খেয়ে যায়। নিদ্র কিছুক্ষণ চুপ থাকার পর বুঝতে পারলো সালমা তার কাছে কি রিকোয়েস্ট করবে। নিদ্র মুচকি হেসে বলল। বলো নাকি শুনি। সালমা এবার আবারও বলল। না, তুমি বলো, আমি যা বলবো তা রাখবে। আকুতি সুরে বলল সালমা। নিদ্র চুপ করে রইল। সালমা নিদ্র চুপ থাকা দেখে বলল। মানুষ বলে হাত ধরা আর পা ধরা এক সমান। আমি তোমার হাত ধরেছি, তুমি যদি বলো। সালমার কিছু বলার আগে নিদ্র চট করে নিজের হাত সালমার থেকে ছাড়িয়ে বলে উঠল। চাচি আম্মা, আপনি সব কি বলছেন? আপনি আমার গুরুজন, আপনি আমার মমের মতো। আপনি যা বলবেন আমি তা শুনবো। তবুও আপনি আমাকে এত বড় পাপী বানিয়েন না, আমাকে আপনি গুণকারী বানায়েন না চাচি আম্মা। নিদ্রর কথা শুনে সালমা চোখের পানি মুছে বলল। আমি যা বলতে চাচ্ছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলবো। আমার ভাই অনেক ভালো মানুষ বাবা, ছেলেটার প্রাণ ভিক্ষা চায়। আমি তোমার কাছে, ওকে প্লিজ ছেড়ে দাও।
আমার ভাই ওদিকে ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছে। এই 16-17 দিনে না হলে 1000টার উপরে কল করেছেন তিনি। আমি এটা ওটা বলে ওনাকে বুঝিয়ে রেখেছি। প্লিজ ওকে ছেড়ে দাও, ও আর কখনো এই দেশে আসবে না। সালমার মিনতি ভরা কণ্ঠ নিদ্রর মন গলে গেল। নিদ্র সালমার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চাচি আম্মা, আমি আগে ঢাকা গিয়ে দেখি ওকে, তারপর আপনাকে আমি জানাবো। সালমা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে বললেন, আমি স্বপ্নেও কখনো ভাবিনি আমার ভাইয়ের ছেলে এমন হবে। এই বলে সালমা বসা থেকে উঠে বাড়ির ভেতরের দিকে চলে যান। নিদ্র ঠাঁই বসে রয়। তখন জ্যাক নিদ্রর পেছনে এসে দাঁড়িয়ে বলল, যা বলে গেছে আমি কিছু শুনিনি। দূর থেকে যা বুঝলাম, ছেলেটাকে ছেড়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু এর তো শাস্তি পাওয়ার দরকার নিদ্র। জ্যাকের কথা শুনে নিদ্রর ঘাড় কাত করে পেছনে জ্যাকের দিকে তাকিয়ে বলল, আজ এসব বাদ দে যাক, এখনই আনন্দে ভরে আমেজ নষ্ট করতে চাই না আমি। এ বিষয়ে আমরা পরে কথা বলবো। জ্যাক কিছু না বলে সেখান থেকে চলে গেল। নিদ্র বসে বসে আবারও বাবুর্চিদের কাজ দেখতে লাগলো। রাত 10:45। বাড়ির উঠানের এক কোনায় তৃপ্তি, নীলা, ইকরা, সামিয়া আর সালমা একপাশে বসে আছে, আর অপর পাশে নিদ্র, জ্যাক, সাব্বির, রাহুল, ইমন, সুজিব আর বজলুর বসে আছে। বাবুর্চি দুজন খাসির মাংস কেটে কেটে প্লেটে নিয়ে সবার হাতে হাতে দিচ্ছে। সালমা খাসির মাংস খায় না, কিন্তু আজ সবাই মিলে জোর করে ওনাকে বসিয়েছে খাওয়ার জন্য। নীলা তো ইমনকে এখানে দেখে রীতিমতো শখ খেয়েছে, কিন্তু সবার সামনাসামনি ইমনের সাথে কথা বলতে পারছে না দেখে নীলা ফোনে ইমনকে মেসেজ করে জানতে চাইলো সেখানে কি করে। তখন ইমন নিদ্রর কথা বলে যে নিদ্র তাকে আসতে বলেছে। নীলা মনে মনে অনেক খুশি হয় এটা শুনে। নীলা মনে প্রাণে চেয়েছিল যাওয়ার আগে একবার যেন ইমনের সাথে দেখা হয়, আর নিদ্র তার সেই আশা পূরণ করেছে। নীলা তখন নিদ্রর দিকে তাকালো, কিন্তু নিদ্র তখন জ্যাকের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। খাওয়া দাওয়ার এক পর্যায়ে সালমা বলে উঠল, আমি খেতে পারবো না, আমার কেমন যেন লাগছে। মাত্র একটু মাংস মুখে দিয়ে সালমাই কথা বলে ওঠে। সালমার কথা শুনে সবাই সালমার দিকে তাকালো। তৃপ্তি বলল, খারাপ লাগছে আম্মু? তৃপ্তির বাম পাশেই সালমা বসেছিল, তাই তৃপ্তি তার বাম হাত সালমার পিঠে রাখলো। সালমা নিজের পেট আর মুখে হাত চেপে ধরে সেখান থেকে এক প্রকার দৌড়েই চলে যান। সবাই সালমার যাওয়ার পানে তাকিয়ে থাকে। বজলুর তা দেখে বলল, তোমরা সবাই খাও, আসলে ওর খাসির মাংস পছন্দ না, তাই একটু মুখে দিতেই। আমি আগেই বলেছিলাম জোর করো না ওকে। আচ্ছা তোমরা সবাই খাও, আমি দেখছি। এই বলে বজলুরও উঠে চলে যান সালমার পিছু পিছু। নীলা তখন বলে উঠল, আন্টি যেহেতু খাসি পছন্দ না, সেহেতু আন্টিকে জোর করা ঠিক হয়নি। নীলার কথা শুনে ইকরা একটু মাংস মুখে দিয়ে বলল, সব মানুষ তো আর সবটা খেতে পারে না। যেমন আমার খাসির মাংস খেতে ভালো লাগে, কিন্তু গরুর মাংস আমি খেতে পারি না। আর তাছাড়া গরুর মাংস আমার কাছে কেমন যেন লাগে। ইকরা কথাগুলো সাব্বিরের দিকে তাকিয়ে বলছিল। সাব্বিরও ইকরার দিকে তাকিয়েছিল। সাব্বির বেশ বুঝতে পারলো ইকরা কিছুটা কথা তাকে ইঙ্গিত করে বলেছে। নিদ্র তা দেখে কিছুটা গলা দেখিয়ে বলল, খাও না কেন সবাই, এভাবে বসে আছো কেন? নিদ্রর কথাই হুঁশ ফেরে সাব্বিরের। এমন সময় বুঝলুর আবারও এসে বলল, তোমরা সবাই খাও, তোমাদের আন্টির শরীর খারাপ হয়েছে, ও আর আসবে না এখানে। এই বলে বুঝলুর আবারও সজীবকে উদ্দেশ্য করে বলল, আব্বু খাওয়া শেষ হলে রুমে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? সজীব একটু মাংস মুখে দিয়ে মাথা নাড়ালো। তৃপ্তি তখন বলল, আপু তুমি খাবে না? তৃপ্তির কথা শুনে বুঝলুর তৃপ্তির দিকে তাকিয়ে বলল, না মামুনি, আমার আর খাওয়া হবে না। আচ্ছা তোমার খাওয়া শেষ করে যে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ো। এই বলে বুঝলুর আবারও চলে গেল। নিদ্র ছোট একটা নিঃশ্বাস ছাড়ল। এরপর আবারও সবাই খাওয়ায় মন দিল। খেতে খেতে পুরো অবস্থা কাহিল সবার। খাওয়ার শেষ পর্যায়ে হঠাৎ রাহুল টেবিলের নিচ থেকে একটা কোকোকোলার বোতল বের করলো। তা দেখে নীলা বলে উঠল, রাহুল ভাইয়া, এটা আপনি ভালো কাজ করেছেন। এটা এক্ষুনি দরকার ছিল। পেটের খাবার কিছুটা হজম হবে, খেতে খেতে পুরো অবস্থা শেষ আমার। এই কয়দিনে নিদ্রর বন্ধুদের সাথে নীলার কিছুটা ভালো সম্পর্ক হয়ে গেছে। নীলার কথা শুনে রাহুল একটা শুকনো ঢোক গেল। তার মনে মনে বলল, হাই আল্লাহ, এই মেয়ে বলে কি? এখন আমি কি করি? ভুল সময় এটা বের করে ফেলেছি। রাহুল, তুই একটা গাধা, হাদারাম, বেয়াক্কেল। মনে মনে নিজেকে গালি দিতে থাকে রাহুল। রাহুল কিছু বলছে না দেখে নীলা বসা থেকে উঠে এসে রাহুলের পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া, বোতলটা আমাকে দিন, আমি সবাইকে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না।
নীলার কথা শুনে রাহুল 2 হাত দিয়ে বোতলটাকে ধরে বড় ধরনের একটা ঢোক গেলে জ্যাকের দিকে তাকালো। দেখলো জ্যাক তার দিকে রহস্যের হাসি দিয়ে তাকিয়ে আছে। রাহুল বোতল দিচ্ছে না দেখে নীলা রাহুলের হাত থেকে বোতলটা টান দিয়ে বলল, এত কিপটামি করেন কেন ভাইয়া? না হয় আমরা একটু খাবো আর কি। আমরা তো পুরো বোতল আর শেষ করে ফেলবো না। আর আপনি কি এটা একা খাওয়ার জন্যই এনেছেন নাকি? এই বলে নীলা একটানে রাহুলের কাছ থেকে বোতলটা নিয়ে একে একে সবার গ্লাসে দিতে লাগলো। জ্যাক, রাহুল আর সাব্বিরের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকালো নিদ্র। রাহুল নিদ্রর তাকানো দেখে কাঁচুমাচু হয়ে বসলো। রাহুলের অবস্থা দেখে নিদ্রর সন্দেহ আরও বের হয়ে যায়। সে নীলা যে গ্লাসে তাকে কোকাকোলা দিয়েছিল সেই গ্লাস নাকের কাছে এনে ধরলো। সাথে সাথে একটা বুটকা গন্ধ ভেসে এলো। নিদ্র তাড়াতাড়ি গ্লাসটা টেবিলে রেখে রাহুলের দিকে চোখ গরম করে তাকালো। কিন্তু এদিকে ঘটে গেছে অঘটন। তৃপ্তি, সামিয়া আর ইকরার গ্লাসে কোকাকোলা দিতেই তারা একদমই সব খেয়ে নিয়েছে। পিচ্ছি সজীবও খেয়ে ফেলতো, কিন্তু সজীবের নাকে বাজে গন্ধ লাগায় সজীব আর এটা খেলো না। নিদ্র দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতে গিয়ে থেমে যায়, কারণ নীলা বাদে তৃপ্তি, সামিয়া, ইকরা খেয়ে নিয়েছে। নীলাও খেতে নিত, কিন্তু এমন সময় নিদ্র নীলার হাত থেকে টান দিয়ে গ্লাসটা ফেলে দিল। নীলা কিছু বলার আগে নীলার হাত থেকে কোকাকোলার বোতলটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল নিদ্র। তা দেখে জ্যাক দৌড়ে গিয়ে কোকাকোলার বোতলটা ধরল। জ্যাক সামান্য একটু পড়ে গেছে, বাকিটা বাঁচাতে পেরেছে জ্যাক। নীলা নিদ্রকে বলল, কি হয়েছে ভাইয়া, এমন করলেন যে? নীলার কথা উত্তর না দিয়ে নিদ্র রাহুলের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, এগুলো পেয়েছিস কোথায় তোরা? এগুলো আনতে কে বলেছে? এই যে মিস্টার হনুমান। নিদ্র রাহুলকে বকছিল। ঠিক সেই সময় নিদ্রর পেছনে শার্ট টেনে তৃপ্তি নেশালো কণ্ঠে বলে ওঠে। নিদ্র শুকনো ঢোক গেলে তাড়াতাড়ি পেছনে ঘুরে তৃপ্তিকে দুবাহুতে আবদ্ধ করে জড়িয়ে ধরে। তৃপ্তি ঢুলতে ঢুলতে মাটিতে পড়তে গিয়েও পড়ল না। এদিকে ইমন বেচারা বসে বসে সাব্বিরের কানে কানে বলল, এই জিনিস এখানে কি করে এলো? এটা তো এখানে পাওয়া অনেক কষ্টের। সাব্বির ইমনের কানে কানে বলল, বাবুর্চিদের দিয়ে আনিয়েছি, ওনাদের বলেছি বাংলা আনতে, কিন্তু ওনারা বিয়ে নিয়ে আসছে, তাই কোকাকোলার বোতলে ভরে রেখেছি। ভেবেছিলাম সবাই যাওয়ার পর এটা খাবো, কিন্তু শালার রাহুল্যা বাচ্চা এটা এখন বের করে ফেলেছে। আর এখন নির্ঘাত কেলেঙ্কারি হবে, কারণ নিদ্র এসব খাওয়া পছন্দ করে না। তারপর আবার নিদ্রর হবু বউ খেয়ে ফেলেছে এটা। না জানি রাহুলকে আজ কি করে নিদ্র। নিদ্রর হবু বউয়ের কথা শুনে ইমন অবাক হয়ে বলল, ওনার হবু বউ আবার কে? ওই যে যাকে জড়িয়ে ধরে আছে সেই। ইমন নিদ্রর আর তৃপ্তির দিকে তাকালো। নীলা কিছু বুঝতে পারছে না, শুধু আবুলের মতো এদিক ওদিক তাকাচ্ছে। সে চেয়েছিল এটা খেয়ে খাবার হজম করতে, আর এটা কি হচ্ছে? উল্টো এটা খেয়ে সবার পেট থেকে খাবার বেরিয়ে আসছে। সামি আর ইকরা বমি করতে করতে কাহিল হয়ে পড়েছে। সাব্বির তা দেখে তাড়াতাড়ি ইকরার কাছে গিয়ে ইকরার মাথা 2 হাত দিয়ে চেপে ধরেছে, যাতে বমি করতে কষ্ট না হয়। এদিকে সামিয়াকে ধরেছে নীলা। রাহুল উসখুস করছিল সামিয়াকে ধরার জন্য, কিন্তু কোন অধিকারে সে তার গায়ে হাত দেবে সেই ভয় আর ধরল না। নীলাই সামিয়াকে ধরেছে। নিদ্র তৃপ্তিকে জড়িয়ে ধরে আছে, আর তৃপ্তি আনবান বকে যাচ্ছে, এই যে হনুমান শয়তান, আমাকে ধরেছিস কেন? হ্যাঁ, ছাড় ছাড় বলছি। আর কিছু বলতেই পারল না তৃপ্তি। তার আগে গড় গড় করে নিদ্রর গায়ের ওপর বমি করে দিল। নিদ্র না পারছে ছাড়তে, না পারছে ধরে রাখতে। যা খেয়েছে সব গড় গড় করে পেটের ভেতর থেকে মুখ দিয়ে সব বেরিয়ে আসলো তৃপ্তির। কিছুক্ষণ বমি করার পর কাহিল হয়ে পড়েছিল তৃপ্তি। নিদ্র নিজের শার্ট শরীর থেকে খুলে ফেলল। তারপর তৃপ্তিকে কোলে নিয়ে নীলার উদ্দেশ্যে বলল, নীলা, একটু আমার সাথে আয়। এই বলে নিদ্র তৃপ্তিকে কোলে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। রাহুল ভাইয়া, আপনি একটু সামিয়াকে ধরুন, আমি নিদ্র ভাইয়ার কাছে যাচ্ছি। নীলার কথা শুনে রাহুল যেন না চাইতেই হাতে চাঁদ পেয়ে গেল। রাহুল তো এটাই চেয়েছিল। এমন নীলাকে উদ্দেশ্য করে বলে উঠল, বাসায় যদি কোনো টক জিনিস থাকে তাহলে নিয়ে এসো। নীলা আচ্ছা বলে চলে গেল। আর রাহুল সামিয়ার কাছে গিয়ে সামিয়ার মাথা 2 হাত দিয়ে চেপে ধরল। জ্যাক তখন ইমনের পাশে এসে বসে বলল, দৃশ্যটা অমায়িক। জ্যাকের কথা শুনে ইমন অবাক হয়ে বলে উঠল, মানে? জ্যাক সাব্বির আর রাহুলের দিকে তাকিয়ে বলল, মানে হলো নিদ্র তার প্রিয়তমাকে নিয়ে বাড়ির ভেতর চলে গেছে, আর সাব্বির তার প্রিয়তমাকে ধরে গেছে যাতে তার সমস্যা না হয়। আর এদিকে আমাদের রাহুলদা চাচ্ছে নিজের লাইন ক্লিয়ার করে রিলেশনে যেতে। মানে তিনিও তার প্রিয়তমাকে ধরে রেখেছে যাতে তার সমস্যা না হয়। আর আপনার তো মিয়া নীলার সাথে অলরেডি চলছে, এটা কি আমরা বুঝি না? আচ্ছা যাই হোক, আমি তাই বললাম দৃশ্যটা অমায়িক।
জ্যাকের কথা শুনে ইমন নিজের মাথা চুলকে মুচকি হেসে উঠল। সাব্বির আর রাহুল জ্যাকের দিকে চোখ গরম করে তাকালো। জ্যাক তখন একটা গ্লাসে কোক মানে বিয়ার ঢালতে ঢালতে বলল, আজ আমার জানু দূরে বলে এই দৃশ্য দেখ, কে মেরে আঁখো মে আচা গয়া হ্যায়। এই বলে জ্যাক গ্লাস থেকে বিয়ার পান করলো। পরপর 2 গ্লাস খেয়ে জ্যাকের অবস্থা কাহিল। জ্যাক তখন রাহুল আর সাব্বিরের দিকে তাকিয়ে বলল, শালারা এটার সাথে পানি মিশাসনি? জ্যাকের কথা শুনে সাব্বির আর রাহুল ডানে বামে মাথা নাড়ালো, মানে বিয়ারের সাথে তারা পানি মিশায়নি। জ্যাক তখন মাথায় হাত দিয়ে বলল, তার মানে এরা পুরো রক খেয়েছে, পানি মিশানো না। সাব্বির আর রাহুল আবারও ডানে বামে মাথা নাড়ালো। জ্যাক এবার আর কিছু বলতেই পারছে না, তার মাথা অলরেডি ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, চোখের সামনে সব উলট পালট হয়ে যাচ্ছে। জ্যাক হেলতে দুলতে একটা টেবিলের ওপর ধপাস করে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গান ধরল। ও নেশা নেশা নেশা, ও নেশা 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 লেগেছে প্রেমের নেশা, আজ লাইলি নাই বলে আমি খাচ্ছি শশা, আর আমার বন্ধুরা তাদের লাইলি নিয়ে করছে মজা। জ্যাকের নেশা ভরা কণ্ঠের গান শুনে ইমন হো হো করে হেসে উঠল। সাব্বির আর রাহুলও হেসে উঠল। জ্যাক তখন নিজের পকেট থেকে ফোন বের করে নিজের গার্লফ্রেন্ড মানে সুজনের বোন সাথীকে কল করলো। কিছুক্ষণ রিং হবার পর সাথী কল রিসিভ করলো। কল রিসিভ করেই সাথী বলে উঠল, হ্যালো জানু, কি করো, খেয়েছো? এত রাত্রে কল করেছো কেন জানো? আমার কথা বুঝি খুব মনে পড়ছে? সাথীর কথা শুনে জ্যাক নেশা ভরা কণ্ঠে বলল, খুব মনে পড়ছে জানো। আর রাত কোথায় জানো? এখন তো দিন। সাথী জ্যাকের কথা শুনে বলে উঠল, আমাদের এখানে এখনো দিন, ঠিক আছে, কিন্তু তোমাদের ওখানে তো এখন রাত। এত রাতে কল করেছো কেন? কমপক্ষে আমার মনে হয় তোমাদের ওখানে এখন রাত 2টো বাজে। তুমি ঘুম মিস করো কেন? তোমাকে না বললাম ঠিক মতো ঘুমোতে? এই 1 মিনিট, তুমি কি নেশা করেছো? এমনভাবে কথা বললে কেন? কিছুটা রাগী কণ্ঠে শেষের কথা বলে উঠল সাথী। সাথীর কথা শুনে জ্যাক ভয়ানক নেশা ভরা কণ্ঠে বলল, আপনি যার সাথে কথা বলছিলেন তার ফোন এখন বন্ধ হয়ে গেছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। এই বলে জ্যাক কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে পকেটে পুরে নিল। জ্যাকের কাণ্ড দেখে ইমন হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সাব্বির আর রাহুলেরও একই অবস্থা। সামি আর ইকরার কোনো হুঁশ নেই, তারা অঘরে ঘুমে তলিয়ে গেছে। জীবনে প্রথম এমন জিনিস খেয়েছে তারা, শরীর একেবারে দুর্বল হয়ে পড়েছে তাদের, আবার তাও কোনো কিছু মিক্স ছাড়া খেয়েছে। সাব্বির আর রাহুল তাদের ধরে বসে আছে। এদিকে নীলা তৃপ্তির রুমে এসে দেখলো নিদ্র তৃপ্তির ওয়াশরুম থেকে দাঁড়িয়ে আছে, আর তৃপ্তি নিদ্রর নাক কান দিয়ে টানাটানি করছে। সামি আর ইকরার থেকে তৃপ্তি একটু কম খেয়েছে, তাই তৃপ্তির এখনও কিছুটা হুঁশ আছে। নীলা নিদ্রর সামনে এসে দাঁড়ালো। নিদ্র তখন তৃপ্তিকে ওয়াশরুমের ভেতরে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, ওকে ফ্রেশ করে দিতে তাড়াতাড়ি। এই বলে নিদ্র চলে আসলো নিজের রুমে, আর নীলা তৃপ্তির ওয়াশরুমের ভেতর গিয়ে তৃপ্তিকে একেবারে স্নান করিয়ে দিল। স্নান করানোর সময় তৃপ্তি নীলাকে অনেক বকাবকি করছিল। নীলা এতে অনেক বিরক্ত হচ্ছিল। নিদ্র নিজের রুমে এসে নিজেও স্নান করে নেয়, কারণ শরীর থেকে বমির গন্ধ আসছে বাজেভাবে। নিদ্র শাওয়ার নিয়ে চেঞ্জ করে বেরিয়ে আবারও তৃপ্তির রুমে আসলো। এসে দেখলো নীলা তৃপ্তিকে বেডের ওপর শুইয়ে দিচ্ছে, আর তৃপ্তি বারবার লাফিয়ে উঠে বসে নীলাকে ধাক্কা দিচ্ছে। নীলা নিজেকে সামলিয়ে আবারও শোয়াতে যাচ্ছে, আর তৃপ্তি আবারও একই কাণ্ড করছে। নিদ্র এবার নীলার পিছনে এসে দাঁড়িয়ে বলল, তুই যা, আমি দেখে নিচ্ছি ওকে। নিদ্রর কথা শুনে নীলা চমকে উঠে পিছনে তাকালো। এরপর নীলা বলল, ওকে ঘুম পাড়িয়ে দিন, আমার মনে হয় না ওর এত সহজে ঘুম আসবে। এই বলে নীলা তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেল, আর নিদ্র তৃপ্তির বেডের পাশে বসে তৃপ্তিকে শুতে পড়ল। কিন্তু তৃপ্তি ঘটিয়ে বসলো অন্য কিছু। সে নিদ্রকে টান দিয়ে শুইয়ে দিয়ে নিদ্রকে আঁকড়ে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিদ্রর বুকে কামড় বসিয়ে দিল। নিদ্র ব্যথায় কুঁকিয়ে উঠে তৃপ্তিকে ধাক্কা মেরে নিজের উপর থেকে ফেলে দিল। তৃপ্তি এবার চোখ দুটো বুঝে আসছে, কিন্তু সে হার মানতে নারাজ। তৃপ্তি আবারও নিদ্রর গায়ের ওপর উঠে বসে নেশালো কণ্ঠে বলল, আজ তো তোকে আমি খেয়ে ফেলবো শয়তান। এই বলে হঠাৎ তৃপ্তি নিদ্রর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নিদ্র পুরো আবুল হয়ে গেল। তৃপ্তি এবার নিদ্রর ঠোঁট ছোট ছোট কামড় দিতে লাগলো। নিদ্রর ব্যথা না লাগলো, কেমন যেন একটা ফিল হচ্ছে। 2 হাত দিয়ে তৃপ্তিকে আস্তে করে নিজের সাথে মিশিয়ে নেয় নিদ্র।
কিছুক্ষণ পর নিজ বুঝতে পারল তৃপ্তির শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে, কামড়ের গতি কমে যাচ্ছে। হঠাৎ তৃপ্তির ছোট্ট একটা কামড় দিল নিদ্রর ঠোঁটে। এরপর তৃপ্তির মাথা নিদ্রর গাল বেয়ে এলিয়ে পড়ল নিদ্রর কাঁধে। নিদ্র বুঝতে পারল তৃপ্তি ঘুমিয়ে পড়েছে। চেক করার জন্য মাথা কাত করে তৃপ্তির দিকে তাকাতে নিলে আবারও তৃপ্তির ঠোঁটের সাথে নিদ্রর ঠোঁট মিশে যায়। নিদ্র আস্তে করে তার মাথা একটু পিছনে নিয়ে আসলো। এতে তৃপ্তির ঠোঁটের থেকে তার ঠোঁট আলাদা হলো। নিদ্র তৃপ্তির মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে ঘোর লাগানো গলায় বলল, কবে তোকে একেবারে নিজের করে পাবো? কবে কোনো বাধা ছাড়া তোকে এভাবে জড়িয়ে ধরতে পারবো? কবে 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 আসবে সেদিন যেদিন আমি একেবারে তোর সাথে মিশে যাব আর তুই মিশে যাবি আমাতে? আমার যার তর্স হয়েছে না, খুব করে কাছে পেতে ইচ্ছে করছে তোকে। এই বলে নিদ্র তৃপ্তির কপালে একটা চুমু খেয়ে তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ যাওয়ার পর নিদ্রর হুঁশ ফিরল। সে আস্তে করে তৃপ্তিকে নিচ থেকে ছাড়িয়ে বালিশে শুইয়ে দিল। এরপর আবারও তৃপ্তির কপালে একটা চুমু খেয়ে তৃপ্তির রুম থেকে নিজের রুমে চলে আসলো নিদ্র। সকাল 11টা বাজে। ঘুম ভাঙলো তৃপ্তির। সে আড়ামোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। উঠে বসে তৃপ্তি বুঝতে পারলো তার শরীর প্রচণ্ড দুর্বল, মাথা হালকা ঝিমঝিম করছে। তৃপ্তির মাথা 2 হাত দিয়ে চেপে ধরে ভাবতে লাগলো কাল রাতের কথা। সে কোপ খেলো, তারপর তার মাথা ঝিম মেরে উঠেছিল। সে তখন নিদ্রর কাছে গিয়েছিল। ব্যাস আর মনে পড়ছে না। টেবিলের ওপর টেবিল ঘড়ির দিকে নজর পড়তে তৃপ্তি চট করে বেড থেকে নেমে দাঁড়ালো। তৃপ্তি এটা ভেবে অবাক হচ্ছে যে তার আম্মু আজ তাকে নামাজ পড়তে ডাকতে আসেনি। রুমের এক কোণায় নিজের ব্যাগপত্র গোছগাছ হয়ে পড়ে আছে দেখে তৃপ্তি আরও বেশ অবাক হলো। তার ব্যাগপত্র গুছিয়েছে কে? তৃপ্তি 7-5 ভাবা বন্ধ করে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে হেলতে দুলতে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে রুম থেকে বেরিয়ে আসলো। তৃপ্তি রুম থেকে বেরিয়ে নিচতলায় নেমে দেখলো ইকরা সোফার উপর বসে নীলার সাথে কথা বলছে। সামিয়াকে দেখা যাচ্ছে না। তৃপ্তি সোজা নীলার পাশে গিয়ে বসলো। নীলার পাশে বসতেই নীলা তৃপ্তির থেকে মুখ ঘুরিয়ে নিল। তৃপ্তি বুঝতে পারলো না নীলা এমন কেন করলো। তৃপ্তি এবার নীলার এপাশ থেকে উঠে ইকরার নীলার মাঝখানে বসলো। নীলা এবারও তৃপ্তির থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। তৃপ্তি এবার নীলার হাত ধরে বলল, কি হয়েছে আপু, আমার সাথে এমন করছো কেন? নীলা নিজের হাত তৃপ্তির হাত থেকে ছাড়িয়ে কিছুটা হিট লাগানো কণ্ঠে বলল, আমি চুন্নি বিল্লি, ডাইনি, রাক্ষসী, ভুল্লুকনি ইত্যাদি। আমার সাথে মানুষের কথা বলতে আসে কেন? আমি তো ভালো না, আমি বজ্জাত মেয়ে। নীলার কথাগুলো তৃপ্তি কিছু বুঝতেই পারল না, কিন্তু এটা ঠিক তৃপ্তি বুঝতে পারছে যে নীলাকেও কিছু বলেছে, নাহলে নীলা এগুলো বলবে কেন। তৃপ্তি সোফা থেকে দাঁড়িয়ে কিছুটা রাগী গলায় চিৎকার করে বলে উঠল, কার এত বড় সাহস তোমাকে এগুলো বলার? কে বলেছে এগুলো তোমাকে? তুমি শুধু একবার বলো আমাকে, আমি এক্ষুনি তার দাঁত ভেঙে ফেলবো। তৃপ্তির চিৎকার শুনে সালমা কিচেন থেকে বেরিয়ে আসেন। তা দেখে নীলার চোখ কপালে। এই মেয়ে এত জোরে চিৎকার করছে কেন? সালমা তৃপ্তির কাছে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? তৃপ্তি এবার সালমার হাত ধরে বলল, আম্মু শোনো না, নীলাপু কি বলছে? ওনাকে নাকি কেউ বজ্জাত মেয়ে বলেছে, সেজন্য উনি আমার থেকে মুখ সরিয়ে নিচ্ছেন। তৃপ্তির কথা শুনে সালমা নীলার দিকে তাকালো। নীলা চট করে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, না 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 আন্টি, সুইটি ভুল বলছে। আমি ওকে বললাম যে যাওয়ার সময় আন্টির হাতের একটু তেঁতুলের আচার নিয়ে যাব। কাল রাতে ওটা খেয়েছিলাম, যা টেস্ট হয়েছে এখনও জিভে লেগে আছে। আমি তাই বললাম, সত্যি বলছি। নীলার কথা শুনে তৃপ্তির চোখ কপালে উঠে গেল। কি বলছে এগুলো নীলা? একটু আগেই তো অন্য কথা বলছিল। তৃপ্তি আবারও বলে উঠল, আপু তুমি এগুলো কি বলছো? তুমি তো একটু আগে বললে। তৃপ্তি আর কিছু বলতে না দিয়ে নীলা আবারও বলল, বললাম আমার তেঁতুলের আচারটা ভালো লেগেছে। সালমা মুচকি হেসে বলে উঠল, সাধারণ এই বিষয়টা নিয়ে চিৎকার করার কি আছে? আমাকে বললেই তো আমি দিয়ে দিতাম। দাঁড়াও, আমি তোমার জন্য তেঁতুলের আচার প্যাক করছি। এই বলে সালমা চলে গেল। তৃপ্তি নীলাকে কিছু বলতে যাবে এমন সময় নিদ্র সেখানে এসে দাঁড়ালো আর বলল, তৃপ্তি, নীলা তাড়াতাড়ি তৈরি হয় না, আমাদের একটু পরে বের হয়ে যেতে হবে, লেট করলে হবে না। এই বলে নিদ্র চলে যেতে নিলে নীলা পেছন থেকে বলে উঠল, আমাদের সাথে আরও একজন যাবে। নিদ্র তা শুনে দাঁড়িয়ে গেল। এরপর পেছনে ঘুরে নীলার দিকে তাকালো। নিদ্র তাকানো দেখে নীলা হাতের ইশারায় ইরাকে দেখিয়ে বলল, ও যাবে আমাদের সাথে, ওর বাড়ি হাতির ঝিল, ও ওখানেই নেমে যাবে। নিদ্র কিছু বলতে যাবে, তখন তৃপ্তি পাশ থেকে দাঁত কটমট করে বলে উঠল, যদি বারণ করে না চুল টেনে ছেড়ে ফেলবো, টাকলা বানিয়ে দিব।
নিদ্র তা শুনে শুকনো ঢোক গেল। কাল রাতের কথা মনে পড়ে গেল নিদ্রর, যেভাবে রাক্ষসের মতো বুকে কামড় দিয়েছে। ওরে বাবা, পুরো দাগ বসে গেছে, এখনও জায়গাটায় ছিনছিন করে ব্যথা করছে। নিদ্র বুঝে গেছে এখন বারণ করলে পরে শাস্তি পেতে হবে তাকে। প্রতিবারই এমন করে এই তৃপ্তি। নিদ্রর মুখের কথা মুখেই রয়ে গেল। সে আস্তে করে সেখান থেকে কেটে পড়ল। নীলা তা দেখে মুচকি হাসলো, তবে তৃপ্তির আড়ালে। নীলা এবার ইকরা দিকে তাকিয়ে বলল, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসো, লেট করো না একদম। নীলার কথা শুনে ইকরা আচ্ছা বলে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে গেল। ইকরা চলে যেতেই নীলাও সেখান থেকে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। তৃপ্তি তা দেখে দৌড়ে নীলার পাশে হাঁটতে হাঁটতে নীলার হাত ধরে বলল, আপু তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কি করেছি? কিন্তু নীলা কিছু বলছে না, শুধু সামনের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে। তৃপ্তির সামনে প্রশ্ন করে যাচ্ছে নীলাকে যে সে কী করেছে, কেন নীলা তার সাথে কথা বলছে না। কিন্তু নীলা কিছুই বলছে না। নীলা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল আর তৃপ্তি বাইরে থেকে মন খারাপ করে নিজের রুমে চলে আসলো। নীলা রুমে এসে মুচকি হেসে নিজে রেডি হতে লাগলো। এদিকে চেয়ারম্যান বাড়ির পেছনের দিকে পুকুর ঘাটে মন খারাপ করে বসে আছে সামিয়া। একটু পর পর চোখে আসা পানি ডান হাত দিয়ে মুছে নিচ্ছে আর ভাবছে সে কাঁদছে কার জন্য। তার বেস্ট চলে যাচ্ছে সেই জন্য, নাকি রাহুলের জন্য, নাকি সে একা হয়ে যাবে এই জন্য। সামিয়ার পেছনে একটু দূরে দাঁড়িয়ে সামিয়ার দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে আছে রাহুল। আর সে ভাবছে মনের কথাগুলো কি আজও বলা হবে না? বলা হবে না কি ভালোবাসি শিমু, আজও কি বলতে পারবো না? হঠাৎ জায়গায় সাব্বিরের আগমন ঘটে সেখানে। রাহুল অপ্রস্তুত হয়ে পড়ে। এই সময় এদের এখানে আশা করেনি রাহুল। যাক রাহুলের গালে একটা চড় মেরে বলল, মেয়েটা কাঁদছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস? এই বলে জ্যাক রাহুলের ঘাড় ধরে সামিয়ার কাছে নিয়ে আসলো। কারো উপস্থিতি টের পেয়ে সামিয়া তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে পেছনে ঘুরে দাঁড়ালো। দাঁড়িয়ে তো সামিয়ার চোখ ছানা পড়া। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার ঠিক 2 হাত সামনে। জ্যাক সামিয়াকে উদ্দেশ্য করে বলল, এসব মন খারাপ আমার ভালো লাগে না। যা করার তাতেই কর, হাতের সময় কম, এখন আমরা চলে যাব। এই বলে জ্যাক সাব্বিরকে নিয়ে সেখান থেকে চলে গেল। সামিয়া তখন রাহুলের দিকে ছলো ছলো চোখে তাকালো। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো হেল দূর নেই। সামিয়ার এবার রাগ উঠে গেল। সে খানিকটা চিৎকার করে বলে উঠল, আজও কি বলবেন না, নাকি না বলেই চলে যেতে চান? যদি তাই হয় তাহলে আমার পেছনে কেন ঘুরছেন? চলেই তো যাবেন, তাহলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার মানেটা কি? সামিয়ার চিৎকার দেখে রাহুল সামিয়াকে জড়িয়ে ধরল। মনে হলো সামিয়ার এই কথাগুলো শোনার জন্য সে অপেক্ষা করছিল। সামিয়াও রাহুলকে জড়িয়ে ধরে টুকরে ফুপিয়ে উঠল। রাহুল সামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসিস শিমু? রাহুলের কথা শুনে সামিয়া থমকায়। এই শিমু আবার কে? তার নাম তো সামিয়া। সামিয়া কাঁদালো কণ্ঠে বলে উঠল, শিমুকে? মাই শিমু। কথাটা বলে রাহুল আরও একটু শক্ত করে সামিয়াকে জড়িয়ে ধরল। সামিয়া বুঝতে পারলো রাহুল তাকেই শিমু বলে ডাকছে। এভাবে কিছু সময় যাওয়ার পর রাহুল সামিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, 013****8 আমার নাম্বার। মনে থাকবে না তো? রাহুলের কথা শুনে সামিয়া বলে ওঠে। রাহুল তখন বলল, এত ভুলো মন কেন তোমার? আচ্ছা আমার ফোনে তোমার নাম্বার দাও। এই বলে রাহুল সামিয়াকে ছাড়তে নিলে সামিয়া বলে উঠল, এভাবে থাকি না আর একটু একটু পরে তো চলেই যাবে। সামিয়ার কথা শুনে রাহুল আর ছাড়ল না সামিয়াকে। সে পকেট থেকে ফোন বের করে সামিয়ার হাতে দিল। সামিয়া তখন রাহুলের ফোনে তার আম্মুর নাম্বার সেভ করে দিয়ে দিল আর রাহুলের বুকে মুখ ঠেকিয়ে কয়েকটা পিকও তুলল। পিক তোলা শেষে সামিয়া রাহুলের হাতে আবারও ফোন দিয়ে দিল। রাহুল ফোনটা পকেটে পুরে নিল। সামিয়া বলে উঠল, ঢাকায় গিয়ে আমাকে ভুলে যাবেন না তো? সামিয়ার কথা শুনে রাহুল 2 হাত দিয়ে সামিয়াকে জড়িয়ে ধরে বলল, প্লাস্টিক যেমন না পুড়লে তার কোনো ক্ষয় হয় না, তেমনি এই রাহুলও জীবিত থাকা প্রজন্ম তোমাকে এক মুহূর্তের জন্য ভুলবে না। সামিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এত ভালোবাসেন আমায়, তাহলে এতদিন বলেননি কেন? রাহুল কিছুটা আমতা আমতা করে বলল, এতদিন বলিনি কারণ তুমি যদি রিজেক্ট করে দিতে তাহলে পাগল হয়ে যেতাম আমি, জীবনটা থেকেও না থাকার মতো হয়ে যেত। এই নিয়ে ভয় করতো আমার অনেক। সামিয়া এবার একটু জোরেই কেঁদে উঠল। রাহুল তখন বলল, এই পাগলি কান্না থামাও, যেতে হবে তো নাকি? বিদায় দাও আমার, আমি তোমার মুখে হাসি দেখে যেতে চাই। রাহুলের কথা শুনে সামিয়া আরও একটু শক্ত করে রাহুলকে জড়িয়ে ধরে বলল, মন মারছে না আপনাকে ছাড়তে, মন চাচ্ছে এইভাবেই আপনাকে সারা জীবন ধরে রাখি।
এসে থাকি আপনাদের, যাতে কেউ নজর দিতে না পারে। রাহুল একটা মুচকি হাসি দিয়ে বলল। হয়েছে, দেখি এবার ছাড়ো। এই বলে রাহুল সামিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিল। এরপর সামিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি তোমাকে আমার ঘরে তুলবো। আমি আমার বউকে দূরে কখনো রাখবো না। এই বলে রাহুল আবারও সামিয়ার দিকে সামিয়ার চোখে চোখ রেখে বলল, এই যে শুনেন মিস সিমু, এখন যেভাবে দেখে যাচ্ছি, পরের বার আসলে যেন। রাহুলের কথা শুনে সামিয়া বেশ লজ্জায় পেল। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার। সামিয়া রাহুলকে নিজের সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে পাশ করিয়ে যেতে যেতে বলল, পর্যাপ্ত। এই বলে সামিয়া সেখান থেকে এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। আর রাহুল বুকে 2 হাত গুজে সামিয়ার যাওয়ার পানে তাকিয়ে রইল। বেলা 1টা বাজে। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো তৃপ্তি, নীলা, ইকরা, সামিয়া, সালমা, সজীব, বজলুর, নিদ্র, জ্যাক, সাব্বির আর রাহুল। ইমন সকালবেলায় ফিরে গেছে তার বাড়িতে। সে ঢাকায় ফিরবে আরও 2 দিন পর। জ্যাক, সাব্বির আর রাহুল বসেছে একটা গাড়িতে। এদিকে নিদ্র, তৃপ্তি, নীলা আর ইকরা বসেছে নিদ্রর গাড়িতে। তৃপ্তি, ইকরা আর নীলা বসেছে পিছনে। নিদ্র বলেছিল তৃপ্তিকে সামনে এসে বসতে, কিন্তু তৃপ্তি তা না করে জেদ ধরে পেছনে বসেছে। তার কারণ নীলা তার সাথে কথা বলছে না কেন তা জানার জন্য। তৃপ্তি নীল কালারের বোরখা, কফি কালারের হিজাব আর কালো নিকাব পরেছে। সালমা, বুঝলো, সজীব আর সামিয়া থেকে বিদায় নিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে গাড়ি ড্রাইভ করে বেরিয়ে আসলো নিদ্র। নিদ্রর গাড়ির পিছু পিছু সাব্বিরও গাড়ি ড্রাইভ করে চেয়ারম্যান বাড়ি থেকে বেরিয়ে আসলো। গাড়ি দুটো যতক্ষণ দেখা যাচ্ছিল ততক্ষণ গাড়ি দুটোর দিকে তাকিয়েছিল সালমা, বুঝলুর, সজীব আর সামিয়া। সালমা তো রীতিমতো অঝোর ধারায় কান্না করছেন। আজ তার বাড়িটা আবারও শূন্য হয়ে গেছে। সামিয়া চেয়ারম্যান বাড়ির গেট থেকে বিদায় নিয়ে তার বাড়ি চলে গেছে। বজলু সালমাকে আর সজীবকে নিয়ে আবারও বাড়ির ভেতরে চলে গেলেন। এদিকে গাড়ির ভেতরে তৃপ্তি নীলাকে বলছে, নীলাপু, তুমি কি আমার সাথে কথা বলবে না? নীলা কিছু না বলে গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। তৃপ্তি এবার নীলার গালে আলতো করে হাত দিয়ে তার দিকে মুখ ঘুরিয়ে নীলার চোখে চোখ রেখে বলল, কথা বলবে না আমার সাথে? আমি কি করেছি আমাকে বলো না, আমি মাপ চেয়েছি তো তোমার কাছে। নীলা এবারও কিছু না বলে তৃপ্তির হাত নিজের গাল থেকে সরিয়ে গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। তৃপ্তি তখন মন খারাপ করে ইকরাকে বলল, ইকরা আপু, তুমি কি জানো নীলা আপু কেন আমার উপর রেগে আছে? ইকরা তৃপ্তির কথা শুনে বলল, কাল রাতে তুমি নাকি নেশার ঘরে ওনাকে কী সব কথা বলেছো, আর ওনাকে নাকি ধাক্কাও দিয়েছো, তাই উনি তোমার উপর অভিমান করে আছে। ইকরার কথা শুনে তৃপ্তি বলে উঠল, নেশা মানে? এই নেশা আবার কি? তৃপ্তির কথা শুনে ইকরা অবাক দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, তুমি নেশা চিনো না? না। মুখে অদ্ভুত আওয়াজ করে না বলল তৃপ্তি। নেশা মানে ও যে আমরা রাতে কোক খেলাম না, ওটা একটা ড্রিঙ্কস ছিল, মানে মদ। মদ চিনো তুমি? তৃপ্তি এবারও না বলল, কারণ মদ নামক জিনিসের সাথে সে পরিচিত নয়। ইকরা অবাক হয়ে বলল, তুমি মদ চিনো না? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। এই মদ খেলে মাথা ঝিমঝিম করে, মাথা চক্কর দিয়ে ওঠে, চোখের সামনে সব ঘুরঘুর করতে থাকে। ইকরার কথা শুনে তৃপ্তি চট করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, কাল রাতে আমি কোক খাওয়ার পর আমার এমন লেগেছিল। এদিকে নিজ এদের কথা সবই শুনছে, কিন্তু কিছুই বলছে না, কারণ তৃপ্তির এগুলো জানা প্রয়োজন। নিজ এক মনে ড্রাইভ করে যাচ্ছে চুপচাপ। ইকরা বলল, এরপরই তোমার নেশা হয়ে যায়। আর তুমি নীলা আপুকে বিভিন্ন ধরনের কথা শুনিয়েছ, নেশার ঘরে ওনাকে ধাক্কাও মেরেছ। এই নেশা উঠে গেলে আর মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। ইকরার কথা শুনে তৃপ্তি বুঝতে পারলো মদ কি, এটা খেলে কি হয়। তৃপ্তির মুখ এবার ছোট হয়ে যায়। সে তো আর ইচ্ছে করে এমন করেনি, তাহলে নীলা কেন তার সাথে এমন করেছে? নীলা কি এসব বোঝে না? সে না হয় এসব বোঝে না, কিন্তু নীলা তো বোঝে। তাও কেন সে তৃপ্তির ওপর অভিমান করে আছে? তৃপ্তি তো আর নিজে ইচ্ছায় খায়নি, নীলাই তো তাকে দিয়েছিল। তৃপ্তি মুখ গোমরা করে বসে রইল। নীলা আর চোখে তৃপ্তিকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, মেয়েটা বড় অভিমানী। যেই জানালো তার কোনো দোষ নেই, সেই অভিমান করে বসলো। নীলা একটু ভালো করে তৃপ্তির দিকে তাকিয়ে দেখলো। তৃপ্তির চোখ দুটো ছলছল করছে, যেন এখনই কেঁদে দেবে। নীলা তৃপ্তিকে এবার টান দিয়ে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বলল, ধুর বোকা, আমি তো মজা করছিলাম, আমি দেখতে চেয়েছিলাম তুই কি করিস, এর জন্য আবার কান্না করা লাগে। কিন্তু তৃপ্তি কিছু বলল না। নীলা তখন বলল, কি রে, কথা বলিস না কেন এখন? এতক্ষণ তো কথা বলার জন্য পাগল হয়ে গেছিলি।
নীলার কথা শুনে তৃপ্তি অভিমানী সুরে বলল, বলবো না আমি তোমার সাথে কথা, ছাড়ো আমাকে। নীলা তা শুনে বলল, সত্যি বলবি না কথা? ঠিক আছে, ছেড়ে দিলাম। নীলা ছেড়ে দিতে নিলে তৃপ্তি নীলাকে জড়িয়ে ধরল। কি হলো, এখন আবার ধরলে কেন? তৃপ্তি এবারও একটু ভেবে বলল, বন্ধুত্ব করছি, কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? তৃপ্তির কথা শুনে নীলা হেসে উঠল, সাথে ইকরার তৃপ্তিও। নিদ্র এক মনে ড্রাইভ করে যাচ্ছে। ভোরে তৃপ্তিকে নামাজ পড়ার জন্য ডাকতে এসেছে আমেনা। গতকাল রাত 10টায় বাড়িতে এসে পৌঁছেছিল নিদ্র, তৃপ্তি আর নীলা। ইকরাকে হাতির ঝিল গাড়ি দাঁড় করিয়ে নামিয়ে দিয়েছিল নিদ্র। সেখান থেকে ইকরার ছোট ভাই এসে নিয়ে গেছে ইকরাকে, আর সাব্বির, রাহুল, জ্যাক তাদের গাড়ি নিয়ে নিজেদের বাড়িতে চলে গেছে। আমেনা তৃপ্তির বেডের পাশে বসে তৃপ্তির মাথায় হাত বুলিয়ে ছোট করে তৃপ্তিকে ডাক দিলেন। তৃপ্তি কোলবাড়ির সরিয়ে ধরে অঘোর ঘুমে তলিয়ে আছে। আমেনার ডাক যেন তার কানে পৌঁছায়নি। আমেনা অনেক কষ্টে তৃপ্তিকে ঘুম থেকে জাগিয়ে এনে তুলেন, বসালেন। পরশু রাতের নেশা এখনো ঠিকভাবে কাটেনি তৃপ্তির। চোখ দুটো বারবার বুঝে আসছে তার। তৃপ্তি আমেনার কোলে ঢলে পড়ে ঘুম জড়ালো কণ্ঠে বলল, বড়ামু, ছেড়ে দাও না, আজ কাল থেকে ঠিকভাবে পড়বো। আমেনা তৃপ্তির মুখের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে উঠলেন, না, কোনো ছাড় নেই। তোর আম্মু আমাকে এই বিষয়ে কড়া থাকতে বলেছে। এই বলে তৃপ্তির কপালে ছোট একটা চুমু এঁকে দিলেন আমেনা। এরপর তৃপ্তিকে নিজের থেকে ছাড়িয়ে ঠিকভাবে বসিয়ে বললেন, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়ে নে, আমাকেও নামাজ পড়তে হবে। আমি গেলাম। এই বলে আমেনা তৃপ্তির রুম থেকে বেরিয়ে গেলেন, আর তৃপ্তি তার দুর্বল শরীরটাকে টেনে টুনে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর উজু সেরে নামাজে বসে পড়ল। এদিকে নিজু ফরহাদের সাথে মসজিদে নামাজ পড়তে সকালে চলে গেছে। সকাল 8টা বাজে। ডাইনিং টেবিলে বসে আছে নিদ্র, তৃপ্তি, ফরহাদ আর আমেনা। সবাই বসে সকালে নাস্তা শেষ করছে। নীরবতা ভেঙে নিদ্রকে উদ্দেশ্য করে আমেনা বলে উঠলেন, ও কি আজ থেকেই কলেজে যাবে নাকি কাল থেকে নিয়ে যাবি? নিদ্র এবার চোখ তুলে আমেনার দিকে তাকালো। এরপর আবারও চোখ নামিয়ে খাবারে মনোযোগ দিয়ে বলল, আজ থেকে যাবে। খাওয়া দাওয়া শেষ করে রেডি হতে বলো। আমেনা তৃপ্তির দিকে তাকিয়ে বললেন, শুনলি তো কি বললো, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। তৃপ্তি তো মহা খুশি, আজ থেকে সে কলেজে যাবে। তার কলেজের প্রথম দিন হবে আজ। তৃপ্তির খুশিতে গজগজিয়ে বলে উঠল, ঠিক আছে বড়াম্মু। নিদ্র একটু রুটি চেপোতে চেপোতে তৃপ্তির দিকে তাকালো। ফরহাদ নিদ্রকে বলল, তুই কবে থেকে অফিসে জয়েন করবি? কথাটা শুনে নিদ্রর খুব বিরক্ত লাগলো। সে বিরক্তিকর মুখ দেখিয়ে বলল, এক কথা কয়েকদিন পর পর জিজ্ঞেস করো কেন আমাকে? বললাম তো আমার সময় হলে আমি জয়েন করবো। ফরহাদ চুপ হয়ে যায়। আমিনা চোখ গরম করে নিদ্রর দিকে তাকায়। আমিনার চোখে চোখ পড়তে নিদ্র মাথা নিচু করে খাবার খেতে শুরু করলো। তৃপ্তি তা দেখে মুচকে হাসতে লাগলো, কারণ কাল রাতে অনেক বকা খেয়েছে নিদ্র। তৃপ্তি একটু শুনেছে। সকালে নাস্তা শেষ করে কলেজের জন্য তৈরি হচ্ছে তৃপ্তি। আজ তার কলেজের প্রথম দিন। খুশিতে তার মনে লাড্ডু ফুটছে। আমিনা নিজে তৃপ্তিকে তৈরি হতে সাহায্য করছেন। কফি কালারের বোরখা, বাদামি কালারের হিজাব পরেছে তৃপ্তি। নিকাব সে পরবে না, সাব জানিয়ে দিয়েছে আমিনাকে। আমিনাও কিছু বলল না, কারণ তিনি জানেন নিদ্র এইভাবে কখনো তৃপ্তিকে কলেজে নিয়ে যাবে না। নিকাব তোকে পড়াবেই, সাথে কয়েকটা গরম ধমকানো বাক্য শোনাবে। আমিনার ভাবনায় সত্যি হলো। তৃপ্তি বাড়ি থেকে বেরোতেই নিদ্র চোখ গরম করে বলে উঠল, নিকাব কই তোর? তাড়াতাড়ি নিকাব পরে আয়। নিদ্র ধমক খেয়ে তৃপ্তি ধুমধাম পা ফেলে বাড়ির ভেতর যেতে যেতে ন্যাকা কান্না জুড়ে দিয়ে চিৎকার করে বলে উঠল, আমি যাব না ওই শয়তান ছেলের সাথে। খালি ধমক দেয়। বড় আম্মু, তুমি কই? দেখো তোমার ছেলে আমাকে ধমকাচ্ছে। আমিনা এসে তৃপ্তির মুখে একটা নিকাব পরিয়ে দিতে দিতে বললেন, আমি আগেই বলেছিলাম আমার কথা শুনলে ধমক খেতে হতো না। এই বলে তিনি তৃপ্তিকে নিকাবটা পরিয়ে দিলেন। তৃপ্তি বলে উঠল, নিকাব না পড়লে হয় না? এটা আমার মুখ ঢেকে রাখে। আমি তো এখন কলেজে যাব, আমার মুখ কেউ না দেখলে আমাকে চিনবে কি করে? তৃপ্তির কথা শুনে আমিনা কপাল কুঁচকে তৃপ্তির দিকে তাকালেন। এরপর কিছুটা কড়া গলায় বললেন তিনি, কেউ তোকে চেনা লাগবে না, সোজা কলেজে যাবি, আবার সোজা বাড়িতে আসবি। এদিক সেদিক একদম যাবি না, তাকাবিও না। এই বলে আমিনা তৃপ্তির হাত ধরে বাড়ির থেকে বের করে নিয়ে আসলেন। নিদ্র বাইকের উপর বসেছিল। আমিনা তৃপ্তিকে নিয়ে বাইকের কাছে এসে নিদ্রকে রাগী গলায় বললেন, তুই আমার মেয়েকে ধমক দিয়েছিস কেন? কি সমস্যা তোর? একটু শান্তভাবে বলতে পারতি না?
আমিনার কথা ও রাগী ভাব দেখে তৃপ্তি তো মহা খুশি। নিদ্রকে বকছে দেখে সে অলরেডি আমিনাকে জড়িয়েও ধরে ফেলেছে। নিদ্র তো আবুল হয়ে গেছে। নিদ্র আমিনাকে বলে উঠল, মম, ও নিকাব পরেনি, তাই ওকে নিকাব পরে আসতে বলেছিলাম। নিদ্রর কথা শেষ হতে আমিনা আবারও ধমক দিয়ে বলে উঠলেন, চুপ, কথা কম। এখন ওকে কলেজে নিয়ে যা, আবার ছুটির পর নিয়ে আসবি, মনে থাকে যেন, না হলে তোর বাড়িতে খাওয়া বন্ধ। আর খবরদার তুই আমার মেয়েকে ধমক দিবি না। এই বলে আমিনা নিদ্রকে চোখে ইশারা করলো। নিদ্র বুঝে গেল আমিনার এই রাগী ভাবটা আসলে অভিনয়। নিদ্র নিজের বুকে হাত দিয়ে আমিনার দিকে তাকালো। তার মম এত নিখুঁত অভিনয় শিখলো কি করে? নিদ্র ভেবেই পাচ্ছে না। তিনি কি সিরিয়াল দেখা শুরু করলেন নাকি? নিদ্র তো খানিকের জন্য ভেবেই বসেছিল এটা আমিনার রাগ, তিনি রেগে নিদ্রকে বকছেন। অবশ্য কাল রাতেই নিদ্র বকা খাওয়া হয়ে গেছে। সে কেন এতদিন গ্রামে ছিল? আমিনা এ নিয়ে নানান প্রশ্ন করেছে নিদ্রকে আর বকেছে। নিদ্র অনেকগুলো মিথ্যা কথা বলে আমিনাকে সামাল দিয়েছে। যাই হোক, গল্পে ফিরি। তৃপ্তি আস্তে করে নিদ্র বাইকের পেছনে উঠে বসলো। তারপর আমিনাকে হাত নাড়িয়ে বলল, থ্যাঙ্কস বড় আম্মু, বাই। নিদ্র বাইক স্টার্ট দিতে তৃপ্তি চোখ মুখ বুঝে নিদ্রকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। এই নিয়ে তৃতীয়বারের মতো বাইকে উঠছে তৃপ্তি। আমিনা মুচকি হেসে বাড়ির ভেতর চলে গেলেন। আর নিদ্র ঠোঁট কামড়ে হেসে বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। আজ বাড়িতে ফেরার পর এই থ্যাঙ্কসের জবাব দেবে নিদ্র। তাকে বকা খাওয়ানোর হয়েছে আমিনাকে দিয়ে। এই বৃষ্টি। বৃষ্টি খুব মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ঠিক তখন রুমি পাশ থেকে ধাক্কা মেরে বৃষ্টিকে ডাক দিল। বৃষ্টির চোখ গরম করে রুমির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন ধাক্কাচ্ছিস কেন? আমি না তোকে বলছি আমাকে ধাক্কা দিয়ে কথা বলবি না? আমার এসব একদম ভালো লাগে না। রুমি মুখ বাঁকিয়ে কলেজের গেটের দিকে তাকিয়ে বলল, ম্যাম, গেটের দিকে তাকান, দেখেন আপনার নাগর কাকে নিয়ে কলেজে আসছে। রুমির হিট লাগানো কথা শুনে বৃষ্টির গা চলে গেল। সে কলেজের গেটের দিকে তাকালো। তাকিয়ে সফট খেয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল বৃষ্টি। কারণ বৃষ্টি কি দেখছে? নিদ্র বাইকে কলেজের গেটের কাছে পার্ক করছে আর তৃপ্তি পেছন থেকে নিদ্রকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে বৃষ্টি রেগে আগুন হয়ে গেল। একা তো এতদিন দেখা হয়নি নিদ্রর সাথে, তার উপর তৃপ্তির এমন ঘেঁষাঘেঁষি। বৃষ্টির গা চলে যাচ্ছে। বৃষ্টি লম্বা পা ফেলে নিদ্রর দিকে যেতে লাগলো। রুমি পেছন থেকে ডাক দিল বৃষ্টিকে, কিন্তু বৃষ্টি শুনল না। সে সোজা নিদ্রর দিকে যেতে লাগলো। এদিকে বাইক পার করে নিদ্র মুচকি হেসে আস্তে করে তৃপ্তিকে বলল, এখনই কি এইভাবে ধরে বসে থাকবে নাকি বাইক থেকে নামবে? কলেজে এসে গেছি আমরা, অবশ্যই এইভাবে জড়িয়ে ধরে বসে থাকলে আমি কিছু বলবো না। বেশ ভালোই লাগছে। নিদ্রর কথা শুনে ধীরে ধীরে চোখ খুলল তৃপ্তি। এরপর চারপাশে তাকিয়ে দেখল অনেক ছেলেমেয়েরা তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তৃপ্তি তাড়াতাড়ি নিদ্রকে ছেড়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। কিছুটা লজ্জায় অনুভব হলো তৃপ্তির। এই ফার্স্ট টাইম তার এমন অনুভূতি হলো। কিন্তু নিদ্র অবাক হয়ে তৃপ্তির দিকে তাকালো। এর আগের বারও তো ভর্তির সময় এমনভাবে নিদ্রকে জড়িয়ে ধরে এসেছিল তৃপ্তি। কই, তখন তো এমন লজ্জা পায়নি। তাহলে আজ কি হলো? তৃপ্তি নিজেও বুঝতে পারছে না তার এমন অনুভূতি হচ্ছে কেন। নিদ্র বাইকের চাবিটা বাইক থেকে খুলে হাতে নিয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো। এমন সময় বৃষ্টি এসে পৌঁছালো সেখানে। বৃষ্টির মুখে আমার রাগী ভাব নেই, ফুটে আছে এক চিলতে হাসি। বৃষ্টিকে এখানে দেখে নিদ্রর গা জ্বলে যাচ্ছে। নিদ্র কিছু বলার আগে বৃষ্টি শান্ত কণ্ঠে মাথা নিচু করে বলে উঠল, সরি, ওই দিন আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি। আমি জানতাম না এই মেয়েটা তোমার চাচাতো বোন হয়, আর ও গ্রামের মেয়ে। এটা আমি গত পরশু কলেজে আসার পর জুয়ের থেকে শুনতে পেরেছি। বৃষ্টির আচরণ দেখে নিদ্রর অবাক হয়ে গেল। যে মেয়ে সবসময় খিটখিটে মেজাজে থাকে সে মেয়ে আজ নিদ্রর সামনে দাঁড়িয়ে শান্তভাবে কথা বলছে। নিদ্রর ব্যাপারটা কেমন যেন লাগছে। নিদ্র আস্তে করে বলল, ইটস ওকে, নেক্সট টাইম যাতে আমার আর না হয়, যাও। এদিকে বৃষ্টিকে দেখা মাত্র নিদ্রর পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে তৃপ্তি। কারণ সেদিনের বৃষ্টির রাগী চেহারা এখন আবারও তৃপ্তির চোখের সামনে ভাষা দিয়ে উঠেছে। তৃপ্তির কলেজে ভর্তির দিন কি রাগটাই না দেখালো বৃষ্টি, আর নিদ্র কি চটটাই না মারল বৃষ্টিকে। তৃপ্তি নিদ্রর পেছনে শার্ট খামচে ধরে একটু পরপর নিদ্রর পেছন থেকে মাথা বের করে উকি দিয়ে বৃষ্টিকে দেখতে লাগলো। বৃষ্টি মুচকি হেসে মাথা তুলে নিদ্রর দিকে তাকালো। এরপর নিদ্র আরও কাছে এগিয়ে এসে নিদ্রর চোখে চোখ রেখে বলল, তাহলে আমার প্রফেসর উত্তর দাও। আমি আর ওয়েট করতে পারছি না, তোমার ঘরের বউ হয়ে যেতে চাই আমি। আমার প্রশ্নের উত্তর দিয়ে দাও, আমি চলে যাব। ডু ইউ লাভ মি? লাজ লজ্জার মাথা খেয়ে বলে উঠল বৃষ্টি। কথাগুলো শোনার পর নিদ্রর মাথা 100 ডিগ্রি গরম হয়ে গেল। চোখ দুটো লাল হতে থাকলো, কপালের রক দপটাতে থাকলো।
এই মেয়েকে এ পর্যন্ত অনেকবার বুঝিয়েছে নিত্র যে সে অন্য কাউকে ভালোবাসে, তার পেছনে যেন না লাগে, কিন্তু এই মেয়ে বেহায়ের মতো নিত্র পেছনে লেগেই গেছে। বৃষ্টি নিদ্রর এমন চেহারা দেখে ভয় পেয়ে গেল, 2 পা পিছিয়ে গেল সে। নিদ্র দাঁতে দাঁত চেপে বলে উঠল, কতবার তোকে বলছি আমার সামনে এগুলো বলবি না, কারণ আমি একজনকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি।